বাংলাদেশের ভেতরে ও বাইরে বাংলা ভাষাভাষী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দর্শক, বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, কেন তিনি বেছে বেছে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন ব্যক্তিদেরকে তার সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সচিব এবং বিদেশে বাংলাদেশের যে সমস্ত মিশন আছে সেখানে হাই কমিশনার কিংবা রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছিলেন, যিনি নিজেকে একজন খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি হিসাবে পরিচয় দিচ্ছেন। তিনি কি একটি বিদেশি দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন? আমার মনে হয় যে তিনি করবেন না। যিনি এই দেশকে ভালোবাসেন তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করার কথা নয়। আর যদি করেই থাকেন তাহলে কেন বেছে বেছে তাকেই বাংলাদেশের স্পর্শকাতর পদগুলোতে বসাতে হবে? আমি মনে করি যে বর্তমান গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের উচিত হবে একটি শ্বেতপত্র প্রকাশ করা যে ইউনূস সরকার কোন কোন গুরুত্বপূর্ণ পদে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং সেই দায়িত্ব পালন করে তারা দেশের স্বার্থ কতখানি রক্ষা করেছে অথবা রক্ষা করতে পারেনি, এটি জানার অধিকার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এবং প্রত্যেকেরই রয়েছে। দর্শক, লক্ষ্য করুন যে বিএনপিও কিন্তু ডক্টর খলিলুর রহমান, যাকে তারা পররাষ্ট্রমন্ত্রী করেছে, তাকে একসময় বিদেশি নাগরিক হিসেবে আখ্যা দিয়েছিল। তারেক রহমানের পরে বিএনপিতে যাকে সবচাইতে গুরুত্বপূর্ণ নেতা মনে করা হয়, সালাউদ্দিন আহমেদ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাবি করেছিলেন, তিনি এটাও বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে যে তার কোনো আক্কেল জ্ঞান আছে কি না, কীভাবে তিনি একজন বিদেশি নাগরিককে সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা করলেন। জানতে চাই কি এমন রহস্য, কি কারণে একজন বিদেশি নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী করতে হলো, যেখানে বিদেশি নাগরিকত্ব থাকলে একজন বাংলাদেশি নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। সেখানে কেন বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা ব্যক্তিদেরকে সরকারের আরও বেশি গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হচ্ছে, হয়, এবং এর মাধ্যমে কাদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করা হয়? আমরা অবাক বিষয়ে লক্ষ্য করছি যে সরকার এখন বিভিন্ন মন্ত্রণালয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন। অত্যন্ত বয়োবৃদ্ধ লোকরাও, ব্যক্তিরাও, সাবেক কর্মকর্তারাও এই পদে নিয়োগ পাচ্ছেন। হ্যাঁ, একথা সত্য যে বিগত সরকারের আমলে অনেক যোগ্য কর্মকর্তা তারা পদোন্নতি পাননি, বঞ্চিত হয়েছেন। নিশ্চয়ই তার সাথে যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার অবসান হওয়া দরকার। তার যে প্রাপ্য সম্মান সেটাও তাকে দেওয়া দরকার। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আপনি একজন বঞ্চিতকে সুযোগ দিতে গিয়ে আরও বঞ্চনার সূচনা যদি করেন, সেটিও কিন্তু ভালো কোনো উদাহরণ হবে না। আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে, চুক্তিভিত্তিক একজন সচিব যার বয়স কিনা ৭৯ বছর, তো সচিব পদ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে প্রতিদিন শত শত ফাইল দেখতে হয়। ৭৯ বছর বয়সের একজন ব্যক্তিকে সচিব পদে বসানো কতখানি সঙ্গত হয়েছে? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে তাকে সচিবের নিয়মিত পদে বসানোটা জরুরি ছিল? যদি তার সাথে অতীতে বঞ্চনা হয়ে থাকে তাহলে তাকে অন্য সম্মান দিয়েও কিন্তু তাকে অন্য জায়গাতে পদায়ন করা যেত। বর্তমান সরকার আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো হঠকারী কোনো সিদ্ধান্ত
এই নিয়োগ পদোন্নতি এই জায়গাগুলোতে যাবেন না। ইতিমধ্যে আইজি পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন নিয়মিত পুলিশ কর্মকর্তা, তিনিও বঞ্চিত ছিলেন। কিন্তু এমন শোনা যাচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে চুক্তিভিত্তিক কাউকে নিয়োগ দেওয়া হবে। সেটা সরকারের সম্পূর্ণ ইচ্ছে, তারা কাকে নিয়োগ দেবে অথবা দেবে না। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা তো এটা প্রত্যাশা করতেই পারি যে অতীতে যে সমস্ত বঞ্চনা হয়েছে এবং যেই বঞ্চনার কথা বলে আজকের এই সরকার ক্ষমতায় এসছে, তারা নতুন করে কোনো বঞ্চনার কাহিনী, বঞ্চনার কোনো নতুন ঘটনা তারা ঘটাবেন না। এবং এইটা আমাদের প্রত্যেকের চাওয়া। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো স্পর্শকাতর পদে বসবেন না। যদি বিএনপির জন্য কারো ত্যাগ থাকে, বিএনপির জন্য কেউ কোনো কাজ করে থাকেন, তাকে মূল্যায়নের প্রশ্ন থাকে, সেটা বিএনপি করবে। কিন্তু সেই জন্য বিদেশি নাগরিকত্ব আছে, আপনি আমেরিকার নাগরিক আর আপনি তাকে ব্রিটেনে অথবা ইউরোপের কোনো দেশে নতুন করে হাই কমিশনার করবেন, রাষ্ট্রদূত করবেন, কেন? কেন একজন বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা কাউকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে? তাহলে সেটা আগে জনসম্মুখে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। একটি গণতান্ত্রিক সরকারের কাছে অবশ্যই আমরা সেই প্রত্যাশা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেইভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন, তার আমলে যেইভাবে হয়রানি এবং নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে এসেছিল, অনেক কথা বলতে পারতেন না। বলা হয়েছিল যে আগের মতো বাক স্বাধীনতা আর হরণ করা হবে না। কিন্তু আমরা এই ইউনূস সরকারের আমলেই দেখেছি যে দেশের মিডিয়াতে, মিডিয়া অফিসে হামলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে। কি প্রতিকার তিনি ওই সময় নিয়েছেন, নিতে পেরেছেন? তো এটাই তো ছিল বাক স্বাধীনতা হরণের সবচাইতে বড় উদাহরণ। এবং সংবাদপত্র অফিস জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে, ভাঙচুর করার মাধ্যমে অন্য সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তারাও যদি কথা বলে, তারাও যদি সরকারের সমালোচনা করে, পরিণতি কী হতে পারে। এখন একটি গণতান্ত্রিক সরকার আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছে। আমরা আশা করব অনেক বেশি জবাবদিহিতা এবং স্বচ্ছতার মাধ্যমে এই সরকার পরিচালিত হবে এবং আমাদের প্রত্যেকটা নাগরিকের যে আশা এবং আকাঙ্ক্ষা, একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।